গ্রাফ আর পাই চার্ট এটাও আমরা কিন্তু লিখে দিইনি, এখন গ্রাফ আর পাই চার্ট আমাদের তো অবশ্যই সাজেশনে দেয়া আছে, ওগুলো তোমরা পড়ে যাবা। কিন্তু কথা হচ্ছে ওই গাইড বা বই পড়ে কিন্তু তুমি ভালো লিখতে পারবা না গ্রাফ চার্ট বা পাই চার্ট। অনেক ধরনের চার্ট আছে, যেমন হচ্ছে লাইন চার্ট, গ্রাফ লাইন চার্ট, এটা হচ্ছে গ্রাফ চার্ট, এটা হচ্ছে পাই চার্ট, আরো একটা যেন কি আছে 4 প্রকারের চার্ট। তো আমাদের বিশেষ করে আসে হচ্ছে পাই চার্ট এবং গ্রাফ চার্ট, আরেকটা হচ্ছে বার। হ্যাঁ, তো যাই হোক আমাদের 2 প্রকারেরই আসে, এর বাইরে থেকে পরীক্ষায় কোনো দিনে আসে না, সেটা হচ্ছে পাই চার্ট এবং গ্রাফ চার্ট। ওকে, এটা 2টা নমুনা হিসেবে দেয়া হয়েছে, একেবারে যেটা না বললেই না এখানে, নিজের ভাষায় একই কথা বারবার বলছি, নিজের ভাষায়। এখন সেটার জন্য আমরা যেটা করছি, কিছু ওয়ার্ড তোমাদেরকে তুলে দিছি যেন তোমাদের জন্য হেল্প হয়। এই ওয়ার্ডগুলি বারবার ঘুরে ফিরে আসে, কি হয়, বারবার ঘুরে ফিরে আসে। তো এইখানে যেটা নমুনা হিসেবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। এই যে শিক্ষিত মানুষদের যে চয়েসগুলি বিভিন্ন মানুষের, ওগুলার উপর একটা গ্রাফ চার্ট দেওয়া হয়েছে এবং এইখানে একটা পাই চার্ট দেওয়া হয়েছে। পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস টু কাম টু দেয়ার স্কুল, স্কুলে আসার জন্য তারা কি ধরনের ট্রান্সপোর্টেশনে বেশি ইউজ করে। যেমন এইখানে রিক্সা দেওয়া হয়েছে 50%, কার দেওয়া হয়েছে 10%, বাস দেওয়া হয়েছে 20%, ওয়াকিং দেওয়া হয়েছে 20%। এখন এই গ্রাফ চার্ট বা পাই চার্ট রাইটিং এর ক্ষেত্রে আমি যদি তোমাদের বাংলায় বলি লিখতে, আমার মনে হয় না কেউ পারবা না, এরকম আসো। আমার মনে হয় সবাই ভালো পারবা বাংলাতে যদি তোমাদেরকে লিখতে বলা হয়, কারণ এই তথ্যগুলি জাস্ট তুলে ধরবা। এখন এইটার জন্য যতটুকু জানতে হবে রাইটিং সিস্টেমটা, শুরুটা কিভাবে করতে হয়, শেষটা কিভাবে করতে হয়, স্টার্টিং এবং এন্ডিংটা ইম্পর্ট্যান্ট। কারণ আমি একই কথা আবারও বলছি যে এইটা যদি তুমি সিভির মতো করে লিখো, ইমেইলের মতো করে লিখো, অ্যাপ্লিকেশনের মতো করে লিখো, কম্পোজিশনের মতো করে লিখো, সামারির মতো করে লিখো, তারপরে হচ্ছে প্যারাগ্রাফের মতো করে লিখো, রিঅ্যারেঞ্জের মতো করে লিখো, তাহলে তো এটা গ্রাফ চার্ট বা পাই চার্ট হবে না। You have to keep in mind that it's pie chart or graph chart. That's why you have to follow the rules of pie chart and graph chart. Okay. তো এইখানে চয়েস অফ প্রফেশনের ক্ষেত্রে আমরা দেখছি ফার্মিং এর ক্ষেত্রে 12%, বিজনেসের ক্ষেত্রে 26%, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে 53%, ইন্টেলেকচুয়াল ওয়ার্কের ক্ষেত্রে 9%। এখন এইখানে ব্যাকগ্রাউন্ড জানলে, এই যে গ্রাফ চার্ট বা পাই চার্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড জানলে আমাদের সুবিধা হয়। ব্যাকগ্রাউন্ডগুলো কেমন হতে পারে এটা কি তোমাদের একটা ধারণা আছে? ব্যাকগ্রাউন্ডগুলি কেমন হয়, যেমন হচ্ছে আমরা জানি বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, সেই ক্ষেত্রে বাংলাদেশে আগে চয়েসের ক্ষেত্রে কি ছিল, দেখা যেত যে ফার্মিং ছিল 60% বা 70%, কারণ বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। তারপরে যদি আমরা দেখি যে বিজনেসের ক্ষেত্রে বেশি ছিল বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে মানুষের কম ছিল চাহিদা, কিন্তু দিন দিন এটা বাড়ছে। তাহলে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা জানলে তোমার লেখার ক্ষেত্রে সুবিধা হবে, যে দিনে দিনে কোনটা বাড়তেছে, কোনটা কমতেছে, কোনটা সাডেন রাইজ, কোনটা হচ্ছে গ্রাজুয়াল রাইজ, কোনটা সাডেন ফল, কোনটা গ্রাজুয়াল ফল, এই বিষয়গুলো তুমি জানলে খুব সুবিধা হয়। ওকে, এই ক্ষেত্রে এই বিষয়গুলি, এই যে প্রথমত হচ্ছে 3 থেকে 4টা প্যারা, 4টা টা। ওকে, প্রথমে হচ্ছে তোমার মাথায় রাখতে হবে এটা 3 থেকে 4টা প্যারা করতে হবে, মিনিমাম 3টা, সর্বোচ্চ 4টা, এর বেশি করবা না, তাহলে সুন্দর একটা গ্রাফ চার্ট বা পাই চার্ট হবে। 3টা বা 4টা প্যারা করতে হবে। এখানে সাইজটা ম্যাটার করে না, তারপরও আমরা যতটুকু দেখি বিভিন্ন পরীক্ষাতে, ইউজুয়াল এভারেজ হাতের লেখা হলে সেই ক্ষেত্রে 2 পেজ 2.5 পেজের বেশি হবে না, কোনোভাবেই না। 3 পেজ কোনোভাবেই হবে না, 2 পেজ স্ট্যান্ডার্ড এভারেজ লিখে হইলে। আর এখন কারো লেখা হচ্ছে একেবারে পিঁপড়ার দানার মতো, পিঁপড়ার তো দানা নাই। ওকে, যাই হোক, পিঁপড়ার আর কি ছোট বোঝাচ্ছে একেবারে। আবার কারোটা দেখা গেল যে এক পেজের মধ্যে মাত্র হয় 4, 5, 6, 7 লাইন, সেই ক্ষেত্রে একটু ঝামেলা আছে। এভারেজ লেখা হইলে 2 পেজ এনাফ গ্রাফ চার্টের ক্ষেত্রে।
অযথা লিখা লিখে লাভ নাই। তো এই ক্ষেত্রে যেটা হয়, একেবারে এই যে এই লেখাগুলি সবগুলি গ্রাফ চার্টে তোমরা ব্যবহার করতে পারবা। যেমন শুরুটা করবা হচ্ছে দিস ইজ এ ক্রিস্টাল ক্লিয়ার গ্রাফ অর পাই চার্ট। পাই চার্ট হচ্ছে গোলটা, আর গ্রাফ চার্ট হচ্ছে যে আরেকটা যেটা দেওয়া আছে। দি চার্ট ইজ অ্যাবাউট ড্যাশ টপিক, আই মিন টপিকের নামটা লিখবা কি, চয়েস অফ প্রফেশন, আর এইখানে পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন। সিম্পল হিসাব হয়ে গেল আমাদের টপিক। তারপর দ্য গ্রাফ অর পাই চার্ট অ্যাকচুয়ালি শোজ, নট shows the কি, shows the choice of profession by different educated people in different times। দেখছো কত সুন্দর। আর এইখানে কি হবে, এইখানে যেটা হবে the graph or pie chart actually shows the percentage of transportation used by students to come their school। শেষ ওইটুকু অংশ। তারপরে according to the graph or pie chart we find that কি পাই, এই বিষয়টা খালি জাস্ট তুলে দিবা, আর কিচ্ছু তোমার লাগবে না। কি পাই, এই যে এই ইনফরমেশনটা দিবা যে ফার্মিং এর ক্ষেত্রে হচ্ছে 12% লোকজন চুজ করে, তারপর হচ্ছে বিজনেসের ক্ষেত্রে 26%, গভ জবের ক্ষেত্রে 53%, অথবা কি কি সেক্টরগুলি সেগুলি তুমি তুলে ধরবা। সেক্টরগুলি কি কি, তাহলে কেমন হয় বিবরণটা, যে অ্যাকর্ডিং টু দি গ্রাফ অর পাই চার্ট উই ফাইন্ড দ্যাট দি সেভারাল সেক্টরস আর ফার্মিং, বিজনেস, গভ জব, ইন্টেলেকচুয়াল ওয়ার্ক। আর এইখানে কি ট্রান্সপোর্টেশনগুলি কি কি, কার, বাস, ওয়াকিং, রিক্সা। সিম্পল হিসেব। তাহলে আমার এইখানে এখানে এরপরে যেটা হয় তুমি চাইলে দিতে পারো কি কি, এই যে কত পার্সেন্ট সেটাও হচ্ছে প্রথম প্যারাতে তুলে ধরতে পারো। ধরো যে চয়েস অফ প্রফেশনের ক্ষেত্রে যেটা হবে কি, ফার্মিং এর ক্ষেত্রে দেখি যে 12%, অ্যান্ড দেন অথবা শুরু থেকে শেষ বা একেবারে তুমি সবগুলি বিবরণও দিতে পারো চাইলে। ফার্মিং এর ক্ষেত্রে 12%, বিজনেসের ক্ষেত্রে 26%, গভ জবের ক্ষেত্রে 53%, ইন্টেলেকচুয়াল ওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে 9%। এতটুকু দিলা হচ্ছে তুমি প্রথম প্যারাটাতে। তারপরে যেটা করবা তুমি সেটা হচ্ছে এইখানে কম্পারিজন, সেকেন্ড প্যারা কন্ট্রাস্ট, ইকুয়েশন, কি কি মিল আছে, কি কি অমিল আছে, কি কি পার্থক্য আছে দুইটার মধ্যে, কোনটা নাটকীয় চেঞ্জ, এই বিষয়গুলো জাস্ট তুলে ধরবো হচ্ছে সেকেন্ড প্যারাতে। এইটা কম্পারেটিভলি বেশ বড় একটা প্যারা হবে। তার প্রথমটা আমি বলে দিলাম, এইটা তোমাকে একটু নিজের মতো করে লিখতে হবে যে ফ্রম দি গ্রাফ উই ক্যান সি দ্যাট দ্য চয়েস অফ প্রফেশন ফর এডুকেটেড পিপল in case of farming in 17%, which is very poor, which is very rich। তোমরা এখন একেবারে এইখানে একেবারে নিজের মতো করে বর্ণনাটা দিতে হবে, নিজের মতো করে বর্ণনা। আর যদি তোমার মনে হয় যে একটা থেকে 20টা 25টা লিখবা, তাহলে দেখবা অনেক ইয়া দেয়া আছে, কি বলে এই যে ইউটিউব বলো, গুগল বলো, ওখানে দেয়া আছে, ওইগুলো সর্বোচ্চ হচ্ছে তোমাকে 6 দিবে, সর্বোচ্চ তোমাকে 6 দিবে। ওই যে একটা প্যারাগ্রাফে আমরা যেমন লিখি না, ধরো যে একেবারে ডিমেরিটস বা ব্যাড ইফেক্টগুলি, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ব্যাড ইফেক্টস অফ করাপশন, ব্যাড ইফেক্টস অফ আর কি আছে, ব্যাড ইফেক্টস অফ ড্রাগ অ্যাডিকশন। এখন এইটার ক্ষেত্রে কেমন হয়, ধরো আসছে তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে, এখন সে হচ্ছে ট্রাফিক জ্যাম নিয়ে প্যারাগ্রাফ লিখবে, কিছুই সে জানে না, কিন্তু ওই যে একটা পড়ছে না সেটা দিয়ে লিখবে যে ট্রাফিক জ্যাম টাইটেলটা দিল, তারপরে হচ্ছে ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ। ওই যে সে তো টপিক খালি নামটা জানে, আর তো কিছু জানে, একটা পড়ছে তো শুরুটা করছে এরকম যে ট্রাফিক জ্যাম আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আপনি বিশ্বাস করেন আর না করেন ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ, আপনি দয়া করে বিশ্বাস করেন যে ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ, আপনি বিশ্বাস করলে করেন না করলে নাই, ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ। ট্রাফিক জ্যামের গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না, এবং ট্রাফিক জ্যাম মানব জীবনে সত্যিই অনেক ভূমিকা পালন করে, ট্রাফিক জ্যাম ছাড়া মানব জীবনে উন্নতি করা যায় না। শেষ ট্রাফিক জ্যাম
লিখা তো কম লিখেন নাই, মানে যার বিয়া তার খবর নাই, পাড়াবর্ষের ঘুম নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে আপনি ট্রাফিক জ্যাম শব্দ কম ব্যবহার করেন নাই, মাগার এইটার একেবারে খায়া দিচ্ছেন পুরা। কিন্তু কথা হচ্ছে আসলে কি কিছু লিখছেন? তাও 6 পাবেন। কেন বলছি আমি? কারণ ওই যে বর্তমান খাতা দেখার সিস্টেম, কোয়ালিটি নাই, আপনার 2 লাইন পরে দেখবে আজাইরা কথা দিয়া ভরা। ট্রাফিক জ্যাম গুরুত্বপূর্ণ, ট্রাফিক জ্যাম খুবই গুরুত্বপূর্ণ, ট্রাফিক জ্যাম মহা গুরুত্বপূর্ণ, ট্রাফিক জ্যাম অনেক বেশি গুরুত্বপূর্ণ, ট্রাফিক জ্যাম প্রচুর বেশি গুরুত্বপূর্ণ, বিশ্বাস করেন আর না করেন ট্রাফিক জ্যাম গুরুত্বপূর্ণ। তাই অবশেষে বলা যায় যে ট্রাফিক জ্যাম, হ্যাঁ ট্রাফিক জ্যাম ছাড়া আমাদের জীবন অচল, শেষ। তাই বলা যায় ট্রাফিক জ্যাম ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ। ওকে, যাই হোক, এইটা হচ্ছে পাওয়া কথা। ওই যে বলা যে নিউটনের গতির সূত্র মনে আছে? হ্যাঁ মনে আছে। কদ্দুর মনে আছে? এই শেষেরটুকু মনে আছে। তাকে নিউটনের গতির 3য় সূত্র বলে। এই হচ্ছে ট্রাফিক জ্যামের গতির সূত্র। এরকম দিলে যেটা হবে 5-6 মার্কস আপনি পাবেন, পাস করার জন্য এটুকু চিন্তা করতে পারেন। কিন্তু এই যে চাইলে আমি এইখানে পুরো গ্রাফ চার্ট লিখে দিতে পারতাম, তাতে কি লাভ? ইনফরমেটিভ হতে হবে, তোমাদেরকে ইনফরমেটিভ হতে হবে। কারণ হচ্ছে তোমাদের গ্রাফে কি চাইছে সেইটা অনুযায়ী তোমাকে এইখানে ডিফারেন্স দিতে হবে, তারপর হচ্ছে কম্পারিজন করতে হবে একটার সাথে আরেকটা, তারপর হচ্ছে সিমিলারিটিস গুলি তুলে ধরতে হবে। এই যে ইকুয়েশন বা সিমিলারিটিস, হ্যাঁ সিমিলারিটিস একেবারে এইখানে হচ্ছে মূল কাজটা করতে হবে আমাদের গ্রাফ চার্টের। মূল কাজ একেবারে টু দা পয়েন্ট তোমাকে তুলে ধরতে হবে যে কোনটার সাথে কোনটার মিল, হুট করে কোনটা চেঞ্জ হয়ে গেছে, হুট করে কোনটা নেমে গেছে, হুট করে কোনটা উঠে গেছে, হুট করে কোনটা পড়ে গেছে, তারপরে হুট করে কোনটার প্রতি মানুষ ঝুঁকে গেছে। এই যে বিস্তারিত তথ্যটা বেসিক্যালি হচ্ছে এই পার্টে, আই মিন সেকেন্ড পার্টে দেওয়া লাগবে। তুমি চাইলে সেকেন্ড পার্টের সাথে আরেকটা পার্ট করতে পারো, থার্ড পার্ট, কিন্তু আলটিমেটলি এইটাতেই কাজ হয়ে যায়। এবং ফাইনালি হচ্ছে তোমার একটা মতামত দেয়া লাগবে শেষ পর্যন্ত, তুমি কি বুঝতেছো, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, মানুষ কোন দিকে ঝুঁকতেছে। যেমন হচ্ছে আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, ওয়াকিং এর ক্ষেত্রে মানুষ যাইতেই চায় না, বা গাড়ি অনেক সময় ব্যবহার করছে না। কারণ হচ্ছে আমার টাকা আছে, আমি কেন হচ্ছে নর্মাল কারে যাব বা হেঁটে যাব, বাসে যাব, পাবলিক ট্রান্সপোর্টে আমি কেন যাব, আমি রিক্সাতে যাব। আমার ধরো যে কারে গেলে 20 টাকা ভাড়া, রিক্সাতে গেলে 100 টাকা ভাড়া, একটা ভাব আছে না, আমাদের টাকা আছে, এটাও তো বোঝাইতে হবে। তাহলে আলটিমেটলি মানুষের প্রাইভেট লাইফকে এখানে ফোকাস করছে, মানুষ পাবলিকলি চলতে চায় না। তো এই যে কনসেপ্ট, এগুলি তোমাকে গেস করতে হবে। রাইটিং এর ক্ষেত্রে গ্রাফ চার্ট খুবই ইম্পর্টেন্ট, এবং এরকম একটা গ্রাফ চার্ট তুমি লিখার পরে, পাই চার্ট বা লিখার পরে তুমি আশা করতে পারো 8-9। তারপরে যদি তুমি 10 এক্সপেক্ট করো তাহলে এটা হবে বোকামি। তুমি ধরো পৃথিবীর শ্রেষ্ঠ পারা মানুষটা, ধরো তুমি এইখানে ঢাকা মেডিকেলে সামনের 2 বছর 3 বছর পরে ফার্স্ট হইলা, তাও তুমি যদি 10-এ 10 আশা করো, সেটা বোকামি হবে। বলবো স্যার আমার তো কোনো ভুল নাই, কোনো বানানে ভুল নাই, কিছু না। কিন্তু এটাই হচ্ছে রাইটিং পার্ট, এটাই হচ্ছে লিটারারি ব্যাপার, তোমাকে মানতে হবে শেষ পর্যন্ত। তো দেখি শেষ এন্ডিংটা আমরা কি করব। তো ফ্রম দিস অ্যাবাভ ডিসকাশন গ্রাফ অর পাই চার্ট ইট ক্যান বি ক্লিয়ারলি সেড দ্যাট, তুমি কি বুঝতেছো, ধরো যে প্রফেশনের ক্ষেত্রে মোস্ট অফ দি পিপল আর গেটিং ট্রেন্ড ইনটু like gov jobs, and they are losing their interest in case of intellectual work, and that's why our country is not getting developed, because without own development we can't demand it's our own. Okay, এই যে একটা ব্যাপার হচ্ছে এখানে নিজের মতো করে লেখা, এই নিজের মতো করে লেখাটা থাকতে হবে। আদারওয়াইজ তোমাকে বিভিন্ন সাইট থেকে, গুগল বলতে পারো, তারপর হচ্ছে ইউটিউব বলতে পারো, অনেক ভিডিও আছে, একটা দিয়ে তুমি 50টা লিখতে পারবা, সেটা ফলো করো গিয়ে। আর যদি আমার কথা তোমার ভালো লাগে তাহলে তুমি এইভাবে লিখবা গ্রাফ চার্ট সুন্দর করে। এই রাইটিং পার্ট মানে কি, তোমার সৌন্দর্য ফোকাস করতে হবে। তুমি যদি এটা চাক্কা মার্কস হতো, তাহলে যা মন চায় তা লিখতে, সঠিক হইলেই তোমাকে ফুল মার্কস, এটা তোমার মাথায় রাখতে হবে। কিন্তু রাইটিং পার্টটা হচ্ছে সৌন্দর্যের পূজারী। যেমন ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, সত্য তো সুন্দরী এবং সুন্দর তো সত্যই, তাই না? সুন্দরের প্রস্ফুটিত হওয়ার গুণ আছে, প্রশংসা সে পাওয়ার যোগ্য।
তোমাকে সুন্দর করতেই হবে রাইটিং পার্টটা যথাসম্ভব। ওই যা লিখছি তুমি ওইগুলিতে হচ্ছে এখন থেকে প্রচুর পরিমাণে পড়াশোনা করে কাজ করো, কিন্তু এইখানে এসে তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশনটা প্রয়োগ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার কাজ হবে না। তো এইটার জন্য তোমাকে যেটা করতে হবে, বিশেষ করে সেকেন্ড পার্টের ওপর অনেক বেশি জোর দেওয়া লাগবে যে কিভাবে হাতের লেখা ডেভেলপ করা যায়। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফ চার্ট বা পাই চার্টের উপর একটা তোমাদের জন্য কিছু কথা। এইটাকে তুমি সেরকম অবস্থা বললে হবে না যে এইখান থেকে অনেক কিছু তুমি জাস্ট একটা প্যাটার্ন তোমাকে আমি দেখাইলাম, শিখাইলাম, যেন তুমি এই একটা থেকে বুঝে বাকিগুলি কাজ চালাইতে পারো, লিখতে পারো, সুন্দর লেখা লিখতে পারো। ইভেন তুমি আমার চেয়ে ভালো লিখবা, জাস্ট এই বিষয়গুলি ফলো করা। এখন এই যে মিডল পয়েন্টটা, এইটার জন্য আমি কিছু শব্দ দিয়েছি তো, যেটা গ্রাফ চার্টের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে, অনেক। যেমন হচ্ছে দেখো, শব্দটা হচ্ছে গ্রাজুয়াল। ওকে, নট গ্রাজুয়ালি। ওকে, এটা হচ্ছে গ্রাজুয়াল। ওকে, পাই চার্ট এবং গ্রাফ চার্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে, ঘুরে ফিরে এই শব্দগুলি আসে। আরেকটা শব্দ এখানে আছে, লায়ন্স শেয়ার, মানে হচ্ছে সিংহভাগ। ঘুরে ফিরে এই শব্দগুলি ব্যবহার হয়, তার জন্য আমি দিয়েছি। যেমন বৃদ্ধির ক্ষেত্রে আপগ্রেড, গেট আপার, গোজ আপ, ইনক্রিজ, রাইস ওঠা বা বৃদ্ধি হওয়া, রেইস বৃদ্ধি হওয়া বা তোলা, হায়ার উপরের দিকে যাওয়া, হাইয়েস্ট সর্বোচ্চ, ডিগ্রেড নিচের দিকে যাওয়া, গেট লোয়ার নিচের দিকে নামা, গোজ ডাউন কমা বা নিচের দিকে নামা, ডিক্রিজ হ্রাস পাওয়া, ফল নিচের দিকে আসা বা কমতে থাকা, ডিক্লাইন হ্রাস পাওয়া, কেম ডাউন হ্রাস পাওয়া, রিডিউস কমা বা হ্রাস পাওয়া, লোয়ার নিচের দিকে যাওয়া, লোয়েস্ট সর্বনিম্ন। ঘুরে ফিরে তুমি একই ওয়ার্ড যদি গ্রাফ চার্টে ইউজ করো, কোনো নতুনত্ব না আনো, এটা কেমন দেখা যাবে? কথা বুঝাইতে পারলাম? তো তার জন্য তোমাকে ভেরিয়েশন আনতে হবে রাইটিং এর ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু তোমার ভালো রাইটিং কোনোভাবেই সম্ভব হবে না, এটা তোমাকে মাথায় রাখতেই হবে। তো যেই ব্যাপারটা হয়েছে, এই যে তারপরে এই ওয়ার্ডগুলিও কাজে লাগে। কি কি? হোয়ার ইজ মানে হচ্ছে অপর দিকে বা অন্যথায়, অপর দিকে বা যেখানে, যেখানে। অন দি আদার হ্যান্ড অপর দিকে, আমি কানেক্টরস এই ওয়ার্ডগুলি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। অন দি কন্ট্রারি অপর দিকে বা বিপরীতভাবে, যেমন অপোজিট এটা বোঝায়। সিমিলারলি একইভাবে, অ্যাট দ্য সেম ওয়ে একই রকম ভাবে। ওকে, তারপর দেখি আমরা গ্রাজুয়ালি, আস্তে আস্তে, ধীরে ধীরে, অল্প অল্প করে, হ্যাঁ, স্লোলি ধীরে ধীরে, সাডেন হঠাৎ, গ্রাজুয়াল ধীর। এটা হচ্ছে না, এটা একটা ধীর গতির প্রসেস, এটা একটা দৃঢ় বৃদ্ধি। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে গ্রাজুয়াল ইনক্রিজ বা গ্রাজুয়াল রাইজ। ড্রামাটিক নাটকীয় বা ড্রাস্টিক নাটকীয়। হ্যাঁ, হুট করে একেবারে সাডেনের চেয়েও বেশি, যেটা চোখের পলকে, এই যে চোখের পলকে, এই ইংলিশটাও দরকার হতে পারে। হ্যাঁ, চোখের পলকে, অন দি টুইঙ্কলিং অফ আই, টুইঙ্কলিং অফ আই। বলে না যে চোখের পলকে এটা বেড়ে গেছে। হ্যাঁ, ইট হ্যাজ বিন ইনক্রিজড অর ইট হ্যাজ ইনক্রিজড অন দি টুইঙ্কলিং অফ আই। চোখের পলকে এটা শেষ হয়ে গেছে। তাহলে কি? অন দি টুইঙ্কলিং অফ আই ইট হ্যাজ বিন ডিমিনিশড। কেমন? ইট হ্যাজ বিন ফিনিশড, শেষ হয়ে গেছে। বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা জানি ইনক্রিজ, ডিক্রিজ, এই যে হচ্ছে কি নাটকীয় বৃদ্ধি বা নাটকীয় হ্রাস। নাটকীয় বৃদ্ধি হচ্ছে ড্রামাটিক ইনক্রিজ। আরেকটা শব্দ হচ্ছে
ড্রামাটিক চেঞ্জ, হ্যাঁ, নাটকীয় পরিবর্তন, ড্রামাটিক চেঞ্জ। কি শব্দটার অর্থ? নাটকীয় পরিবর্তন। শব্দগুলি খুবই ইম্পর্টেন্ট গ্রাফ চার্ট রাইটিং এর ক্ষেত্রে। ওকে, র্যাপিডলি, দ্রুত গতিতে বা খুব তাড়াতাড়ি, কুইকলি, দ্রুত গতিতে, বাই লিভস অ্যান্ড বাউন্ডস। এই যে মাঝে মধ্যে এরকম কিছু তোমাকে ফ্রেজ জানতে হবে ভালো গ্রাফ চার্ট লেখার জন্য। কি? বাই লিভস অ্যান্ড বাউন্ডস, হু হু করে, হু হু করে। আরো কিছু জানতে হবে, যেমন ইনস্পাইট অফ, ডেসপাইট। যেমন হয় না যে এতটা কমে যাওয়া সত্ত্বেও মানুষের চাহিদা এটার প্রতি বাড়তেছে, তখন তোমার দিতে হবে এই শব্দগুলি, ইনস্পাইট অফ বা ডেসপাইট, মাথায় রাখতে হবে। লায়ন্স শেয়ার, সিংহভাগ বা বেশিরভাগ অংশ। কি? লায়ন্স শেয়ার, সিংহভাগ বা বেশিরভাগ অংশ, চোখের পলকে, অন দ্য টুইঙ্কলিং অফ আই। এই যে এই শব্দগুলি স্পেশালি আমার আসবে হচ্ছে এই যে এই মাঝখানের প্যারাটাতে। কোথায় আসবে? এই মাঝখানের প্যারাটাতে। এই শব্দগুলি ছাড়া তুমি গ্রাফ চার্ট চিন্তাই করতে পারবে না, এত বেশি ইম্পর্টেন্ট এই শব্দগুলি। দেখো আমি কিন্তু একেবারে লিস্ট করে চেষ্টা করেছি। এই সাডেন মানে আমরা জানি হঠাৎ, একেবারে অনেক কাজ করে দেয়া তোমাদের সবগুলি গ্রাফ চার্ট অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে এই ওয়ার্ডগুলি আমরা অ্যাড করেছি, বুঝছো? আরো কিছু ওয়ার্ড আসতো, এখন এই কয়টাই এনাফ, এনাফ একেবারে। যেমন প্রাইমারিলি, ইনিশিয়ালি, তো বোঝোই তো তোমরা। নিজের মতো করে লিখতে হবে, আলটিমেটলি তো এই যে একটা দিয়ে বেশটা লিখা যাবে না। যে যাই কোন ট্রাফিক জ্যাম গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনে, খুবই কার্যকরী। ওকে,